নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আমি ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ 2026 বিএসএ স্ক্র্যামলার 650। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এই বাইকটাতে কোম্পানি এখানে অফার কী করছে, ক্লোজেস্ট কম্পিটিশনের সাথে যদি কম্পেয়ার করে দেখেন কতটা ভালো বা আরও কি ডিফারেন্ট কোম্পানি এখানে আপনাদেরকে প্রোভাইড করছে, সেটা আপনাদের সাথে ডিসকাস হবে। তার সাথে ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল তো ডিসকাশন এমনিও হয় প্রতিটা ভিডিওতে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু গুপ্তা অ্যান্ড সন্স অটোমোবিল প্রাইভেট লিমিটেড, রাজারহাট, কলকাতা, ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে হাওড়া, হুগলি, কলকাতাতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে জাভা, এসডি বা যদি বিএসএ প্রোডাক্ট আপনারা কিনতে চান, শোরুমকে আপনারা ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, রিভিউটা স্টার্ট করবো উইথ ওয়াকারোনা। সব থেকে প্রথমে আপনাদেরকে আমি কিটা দেখাই, বিএসএর লোগোর সাথে নর্মাল কি, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনি এই হ্যান্ডেল মাউন্টেড কি স্লট, ওটাই কিন্তু আপনারা পাচ্ছেন। মানে এর সেম জিনিসটা কিন্তু আপনারা এখানে ইএসডি স্ক্র্যামলারেও দেখেছিলেন, কিন্তু ইএসডি যাওয়া বাইকে বলতে পারেন এইখানে কোনো একটা জায়গাতে থাকে, বাট না, এখানে হ্যান্ডেল মাউন্টেড কি স্লট এটাই কিন্তু আপনারা পাচ্ছেন। আচ্ছা, এরপরে যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে অ্যাবাউট কালার, ঠিক আছে। লাস্ট ভিডিওতে আপনাদেরকে আমি এটাও বলেছিলাম যে ইএসডি স্ক্র্যামলারে যখন আপনারা দেখছেন, কালার হিসাবে ডিসাইড হচ্ছে যে এখানে কি ভেরিয়েন্ট। সো এখানেও ব্যাপারটা কিন্তু সেম, মানে বেস মডেলে যদি দেখেন ওখানে একটা রেভেন ব্ল্যাক কালার পাচ্ছেন। মোটামুটি ধরুন ওটাকে যদি বেস মডেল ধরেন তাহলে 3.25 লাখ আপনাদের পে করতে হবে। আর মিড মডেলে আপনারা ভিক্টর ইয়েলো পাচ্ছেন মোটামুটি 3.33 লাখ আপনাদের এক্স শোরুম পে করতে হবে। 3.25 লাখ বেস মডেলটাও এক্স শোরুমই বলেছিলাম। আর এই যে থান্ডার গ্রে কালারটা দেখছেন, যেটা থ্রু আউট দ্য ওয়াকারন আপনারা এখানে কিন্তু 360 ভিউটাও পেয়ে যাবেন, এটাতে মোটামুটি আপনাদেরকে 3.41 লাখ এক্স শোরুম প্রাইস পে করতে হবে। এবার দেখুন যে এক্স্যাক্ট প্রাইস সেটাও আপনাদেরকে আমি বলবো যে অন্যটা আপনি কত পে করছেন, কিন্তু তার আগে আপনাদেরকে একটা রেফারেন্সের জন্য বলে দিই আপনাদেরকে। যদি 650 সিসি হিসাবে ধরেন, তাহলে ধরুন কিছুদিন আগে যেটা বেয়ার 650 লঞ্চ হয়েছিল রয়্যাল এনফিল্ডে, সেখানে যদি যান মোটামুটি আপনারা 50,000 টাকা পর্যন্ত বেশি পে করবেন এক্স শোরুম প্রাইসেই, যদি আমি বেস মডেলে বলি। আর হ্যাঁ, যদি দেখুন ডিরেক্ট কম্পিটিশন তো হয় না, কিন্তু প্রাইসটা অনেকটা কাছাকাছি চলে আসে, সেটা হচ্ছে আপনার ট্রায়াম্পের স্ক্র্যামলারে, ঠিক আছে। সো ওখানে মোটামুটি বলতে পারেন যে 30 থেকে 35,000 টাকা পর্যন্ত ওখানে কিন্তু আপনারা কম পে করছেন। সো ট্রায়াম্পে গেলে কম করছেন, আবার রয়্যাল এনফিল্ডে গেলে কিন্তু আপনারা ওখানে বেশি পে করছেন, ঠিক আছে। সো এবার চলুন মোটামুটি আপনাদেরকে আমি বলে দিই যে ওভারঅল কোম্পানি এখানে পে কী মানে জিনিসপত্র কী দিচ্ছে। আর এই যে হেডল্যাম্পটা ওই যেরকম রয়্যাল মানে বলতে পারেন যে জাভা এসডির আগেও আপনারা দেখেছেন মোটামুটি ওই রকমই আছে, কিন্তু এখানে আপনারা বিএসএল লোগোর সাথে এটা পাবেন। আর যে কিটা অন করছেন অ্যাজ ডিএলআর এটা জ্বলে উঠেছে। আর তারপরে ইগনিশনটাকে অন করার জন্য যেরকম লাস্ট ভিডিওতে আপনাদের স্ক্র্যামলারে দেখিয়েছিলাম ইএসডির আপনাকে ক্লাস ধরতে হচ্ছিল, এখানে কিন্তু ক্লাস ধরার দরকার নেই, ডাইরেক্ট জাস্ট বলতে পারেন ইগনিশনটাকে মানে কিল সুইচটা অন করলে এখানে ইগনিশনটাকে অন করতে পারবেন আপনারা। তারপরে এখানে হাই বিম, লো বিম, পাসওয়ার্ডের সুইচ আছে, এই যে হাই বিম, লো বিম আর পাসওয়ার্ডে কিন্তু আপনারা এখানে এরকম করে অপারেট করতে পারবেন, ঠিক আছে। এবার এটাকে এখানে করে দিই বন্ধ। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে হ্যাজার্ড ল্যাম্পের যে সেটআপটা, সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন। লাস্ট ভিডিওতে বলতে পারেন এখানে ইএসডি স্ক্র্যামলারে আপনাদেরকে আমি সেম জিনিসটা দেখিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই ফিক্স টাইপের যে কম্প্যাক্ট বলতে পারেন এলইডি টার্ন ইন্ডিকেটার, সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবার এটাকে আমরা এখানে বন্ধ করে দিয়ে তারপরে সাসপেনশনে যদি দেখেন, তাহলে কিন্তু ওই বলতে পারেন এখানে সাসপেনশন এই গার্ডের সাথে বলতে পারেন 41 mm টেলিস্কোপিক ফোকই আপনারা এখানে পাচ্ছেন। আর তারপরে যদি আপনি এই মাড গার্ডের কোয়ালিটিটা দেখেন, ইএসডি স্ক্র্যামলারও যথেষ্ট ভালো ছিল, এখানেও কিন্তু আপনারা যথেষ্ট ভালোই পাচ্ছেন। আর দেখুন স্ক্র্যামলার বাইক, সো বলতে পারেন এটার কর্তব্য একরকমের যে অন রোড অফ রোড দুটোতেই আপনাদেরকে সাপোর্ট করবে। সো ওই ব্যাপারটা কিন্তু সামনের থেকে যদি দেখেন অ্যাডভেঞ্চার টাইপের ওই ফিল্ডটা কিন্তু আপনাদের মনে হবে। আর হ্যাঁ, সামনের লাইটটা কি একটু ছোটো মনে হচ্ছে, একটু বড় হলে ভালো হতো, এটা আপনাদের কি বক্তব্য নিচে কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর দেখুন মোটামুটি এখানে যদি টায়ার দেখেন, ফ্রন্ট ব্যারিয়ার দুটোতেই কিন্তু আপনারা এই বলতে পারেন যে ব্লক প্যাটার্ন টায়ার পাচ্ছেন, সো দ্যাট যদি আপনারা কখনো অফরোডেও বেরিয়ে যেতে চান যাতে আপনাদের কোনো রকমের অসুবিধা না হয়। আর এখানে যদি সাইজটা দেখেন, 110/80 সেকশনের টায়ার উইথ 19 ইঞ্চেস অফ স্পোক হুইল। এখানে দেখুন টিউবলেস নয়, এটা কিন্তু টিউব টায়ার। এবার টিউবলেস হতে কি ভালো হতো, নিচে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। বিকজ এখন যদি আপনারা ট্রায়াম্পে যদি স্ক্র্যামলার দেখেন এক্সিস মডেল স্পেশালি, তাহলে ওখানে কিন্তু আপনারা টিউবলেস পাচ্ছেন। কিন্তু হ্যাঁ, ফ্রন্ট বা রিয়ার দুটো টায়ারে কিন্তু আপনারা এখানে রেডিয়াল পেয়ে যাবেন। এবার যদি আপনি এটাকে কম্পেয়ার করেন উইথ ট্রায়াম্প স্ক্র্যামলার, বা যদি এটাকে বেয়ার 650 সাথে কম্পেয়ার করেন, টায়ারটা কিন্তু আপনারা এখানে হালকা বেশি চড়া পাচ্ছেন। আর হ্যাঁ, ওই দুটো ব্যাগে কিন্তু সাসপেনশন ইউএসডি, কিন্তু এখানে টেলিস্কোপিক ফোক আছে। আর হ্যাঁ, যদি আপনি এখানে ব্রেকিং দেখেন, এখানে কিন্তু এই বলতে পারেন টুইন এখানে পিস্টনের সাথে
কিন্তু আপনারা ফ্লোটিং ক্যালিপার পাবেন এই ব্রেমবোর, ঠিক আছে। তার সাথে 320 mm বড় এই যে ডিসটা, এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবার ট্রাম্পের স্ক্র্যাম্বলার হোক বা বলতে পারেন BS 650 রয়্যাল এনফিল্ডের, ওই দুটো বাইকে কিন্তু আপনারা সিমিলার 320 mm এর কিন্তু আপনারা ডিস্ক পেয়ে যাবেন। আর ইঞ্জিনের ব্যাপারটা আপনাদেরকে বলবো, দেখতে তো খুবই সুন্দর লাগছে, কিন্তু তার আগে বলে দিই অ্যাবাউট অ্যাক্সেসরিজ। আপনারা যদি এখানে হেডল্যাম্পের গার্ডটা ইনস্টল করাতে চান করতে পারেন। এখানে কিন্তু আপনারা এই বার অ্যান্ড মিরর করাতে পারেন, আপনারা এখানে ক্র্যাশ গার্ড লাগাতে পারেন, যদি আপনি এখানে স্যাডেল ব্যাগস্টে করতে চান সেটা লাগাতে পারেন, কেরিয়ার বলতে পারেন, বা এখানে যদি ওই টপ র্যাক যদি লাগাতে চান সেটাও কিন্তু আপনারা অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ এখানে লাগাতে পারেন। আর তারপরে ইঞ্জিনের ব্যাপারটা যদি আপনাদের বলি, এখানে দেখুন ইঞ্জিনের এখানে কিন্তু ওই গানজের বলতে পারেন যে এখানে কিন্তু একটা বলতে পারেন স্টিকারিং করা আছে। আর অ্যাটেনশন টু ডিটেলস দেখুন, খুবই সুন্দর বলতে পারেন, ঠিক আছে। এখানে আপনারা 652cc সিঙ্গেল সিলিন্ডার DOHC 4 ভ্যালভ লিকুইড কুল ফিউল ইঞ্জেক্টেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন, 45 PSA পাওয়ার, 55 Nm টর্কের সাথে। আর যেহেতু লিকুইড কুলিং ইঞ্জিন, দেখতে পাচ্ছেন এখানে কত বড় একটা কিন্তু রেডিয়েটারের যে সেট আপ, সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর তারপরে যদি কম্প্যারিজন এখানে দেখেন, তাহলে রয়্যাল এনফিল্ড যে বলতে পারেন BS 650, ওখানে কিন্তু আপনারা টুইন সিলিন্ডার ইঞ্জিন পান, সো পাওয়ারটা ওখানে হালকা আপনারা বেশি পাবেন, ঠিক আছে। এখানে 652 ওখানে 648cc ইঞ্জিন, কিন্তু ওখানে কিন্তু আবার অয়েল কুল আছে, ঠিক আছে, এয়ার অয়েল কুল বলতে পারেন। আর এখানে বলতে পারেন ওখানে 47.4 PSA পাওয়ার আর 56.5 Nm টর্ক, সো পাওয়ারটা ওখানে হালকা বেশি এর তুলনায় যদি দেখেন। কিন্তু হ্যাঁ, ডিরেক্ট কম্পিটিশন নয়, আবার বলছি, কিন্তু ট্রাম্প যদি আপনি দেখেন স্ক্র্যাম্বলারের সাথে যদি কম্প্যারিজন করেন, মোটামুটি আপনার 37 PSA বা 32 Nm টর্ক পাবেন, সো অনেকটাই কম ওখানে। আর যেহেতু ইঞ্জিনের ব্যাপারে কথা হচ্ছে, এক্সস্ট সাউন্ডটা আপনাদের শুনিয়ে দিই। ডুয়াল বলতে পারেন এক্সস্ট নয়, কিন্তু হ্যাঁ সিঙ্গেল এক্সস্টে আপনারা পাবেন। আর এখানে এই যে মাফলার কভারটা পাচ্ছেন, এটাও কিন্তু আপনারা এখানে মেটালিক পাবেন। এবার যে এক্সস্ট সাউন্ড, সেটাও আমি আপনাদেরকে এখানে একবার শুনিয়ে দিই। কীরকম লাগলো এক্সস্ট সাউন্ডটা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর তারপরে 65 স্ক্র্যাম্বলার স্টিকারিং করা আছে, আর এই যে ফাইবারের কোয়ালিটি, এটা কিন্তু আপনারা এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন, ঠিক আছে। আর তারপরে রিয়ারে যদি দেখেন, সেম বলতে পারেন বা সিমিলার বলতে পারেন, যেরকম ESD স্ক্র্যাম্বলারে দেখেছিলাম, এখানে টেল ল্যাম্পটা সিঙ্গার আছে, ফ্রন্টের মতন রিয়ারেও বলতে পারেন যে LED টার্ন ইন্ডিকেটার, নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টার, আর উপর একটা লাইট জ্বলছে রাতের টাইমে নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই মাডগার্ডটা এরকম আছে। এবার এখানে কি টায়ার হাগার হলে ভালো হতো, এটা আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। আর ফ্রন্টের মতন রিয়ারও দেখতে পাচ্ছেন এই ট্রেড প্যাটার্ন আছে। আর একবার দেখে নিন, বিকজ হয়তো ক্যামেরাতে খুব একটা বুঝতে পারছেন না, কিন্তু যদি দেখেন ম্যাসিভ টায়ার আপনারা এখানে পাবেন, 150 সেকশনের টায়ার, ঠিক আছে, 150/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ স্পোক হুইল, টিউবলেস না, আগে বলেছি ফ্রন্ট ব্যারিয়ার কোনোটাই এখানে আপনারা টিউবলেস হবে না, দুটোতে কিন্তু টিউব টায়ার আছে। আর যদি এটাকে আমি কম্পেয়ার করি উইথ বলতে পারেন এখানে BS 650 বা বলতে পারেন এখানে ট্রাম্পের স্ক্র্যাম্বলার, ওখানে মোটামুটি 140 mm টায়ার, সো এখানে একটুখানি চওড়া আপনারা পাবেন। আর তার সাথে যদি আপনারা এখানে এই ব্রেক ডিসটা দেখেন, 255 mm পাবেন, ডেফিনেটলি বড় যদি আপনি এখানে ট্রাম্পের সাথে কম্পেয়ার করেন। কিন্তু হ্যাঁ, যদি আবার রয়্যাল এনফিল্ডে যদি আপনারা ওখানে BS 650 যান, ওখানে কিন্তু আপনারা 270 mm পাবেন, সো ওখানে সব থেকে বড় আপনারা পেয়ে যাবেন। তার সাথে এখানে কিন্তু আপনারা এই বলতে পারেন যে ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার অ্যাডজাস্টেবল, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। BS 650 তো সেম আছে, কিন্তু যদি আপনারা এখানে কম্পেয়ার করেন উইথ ট্রায়াম্প, তাহলে ওখানে কিন্তু আপনারা মনোসা সাসপেনশন পেয়ে যান। আর আরেকটা ব্যাপার আছে, এখানে যদি আপনারা দেখেন, ঠিক আছে, এখানে যদি আপনি এই ফুটরেস্টের কোয়ালিটি দেখেন, যথেষ্ট ভালো। ব্রেক লিভার হোক বা বলতে পারেন এখানে গিয়ার লিভার, ঠিক আছে, ব্রেক লিভার দেখুন, গিয়ার লিভার কোয়ালিটি যথেষ্ট ভালো। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু আপনারা 5 স্পিড গিয়ার বক্স পাচ্ছেন, 1 ডাউন 4 আপ। এবার এটা কি 6 স্পিড হলে বেটার হতো, এটা আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। তাছাড়া অ্যাক্সিলারেশন টেস্ট বা পারফরমেন্স আপনাদেরকে আমি আগে ডেফিনেটলি বলবো, কিন্তু দেখুন বাইকটা না দেখতে আমার খুবই সুন্দর লাগছে। আর এখানে সিটটা, ঠিক আছে, কুশনিং বা এখানে বলতে পারেন এখানে কতটা মানে স্পেস আছে, এটার ব্যাপারে আগে আমি আপনাদেরকে চালানোর টাইমে বলবো। কিন্তু হ্যাঁ, যদি অ্যাজ আ পিলিয়ন আপনি এখানে ধরে বসতে চান, তাহলে এখানে কিন্তু সুন্দর জায়গা করা আছে, এটা নিয়ে কিন্তু আপনাদের এখানে কোনো রকমের কোনো অসুবিধে হওয়ার কথা নয়, ঠিক আছে। আর সিট হাইট মোটামুটি এখানে 820 mm পর্যন্ত করা আছে, ESD স্ক্র্যাম্বলার থেকে মোটামুটি 7 mm পর্যন্ত কিন্তু বেশি। মোটামুটি আপনার হাইট যদি 5.6 পর্যন্ত হয়, খুব একটা অসুবিধা হবে না এই বাইকটা আপনাদের চালাতে। আর তারপরে যদি দেখেন ট্যাঙ্ক, এখানে কিন্তু এটা কমপ্লিটলি মেটালিক, আর এইগুলো কিন্তু কমপ্লিটলি স্টিকারিং করা আছে, ঠিক আছে। আর এখানে মোটামুটি 12 লিটার ট্যাঙ্ক পাবেন, যেটা ESD স্ক্র্যাম্বলারে 12.5 লিটারে পাচ্ছিলেন। মোটামুটি 20 থেকে 25-এর মধ্যে মাইলেজ ধরবেন, 20 ধরলে বেটার হয়। যদি হ্যাঁ লংয়ে বেরোন, তাহলে হয়তো 20 থেকে 25-এর মধ্যে আপনারা এখানে পেয়ে যেতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখি, এখানে মোটামুটি 187 mm, যেটা কিন্তু আবার ESD স্ক্র্যাম্বলারে 200 mm এর পাচ্ছিলাম, সো ওখানে একটু বেশি ছিল। এবার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি আপনাদেরকে আমি বলি, তাহলে কিন্তু এখানে বলতে পারেন যে অনেকটাই বলতে পারেন সিমিলার। যদি আপনি এখানে কম্পেয়ার করেন উইথ BS 650, ওখানেও 184। আর যদি কম্পেয়ার করেন উইথ এখানে স্ক্র্যাম্বলার ট্রাম্পের, তাহলে কিন্তু ওখানে আবার 195, সো ওখানে বলতে পারেন একটু হয়তো এটার থেকে আপনি বেটার পাবেন, যে খুব বেশি ডিফারেন্স নেই। কিন্তু হ্যাঁ, ওয়েট দেখুন,
এখানে যদি আপনি ট্রাম্পের স্ক্র্যামলার দেখেন ওখানে কিন্তু মোটামুটি 190 কিলোগ্রাম ওয়েট, এখানে 208 কিলোগ্রাম। আর যদি আপনি এখানে BS650 দেখেন রয়্যাল এনফিল্ডের, ওখানে 216 কিলোগ্রাম। সো ট্রাম্পের স্ক্র্যামলার আর বলতে পারেন রয়্যাল এনফিল্ডের BS650-র মাঝামাঝি কিন্তু এই বাইকটা আসছে ওয়েটের দিক দিয়ে দেখতে গেলে। এবার আপনাদেরকে আমি হ্যান্ডেল বার আর মিটার কনসোলের ব্যাপারটা বলে দিই। দেখতে পাচ্ছেন এখানে মিরারটা গোল, আর রিয়ার ভিউ কতটা ভালো হবে সেটা আমরা আগে চালানোর টাইমে দেখবো। হাইবিম লোবিম পাসারটের সুইচ, এটাকে কমপ্লিটলি টগল করার জন্য এখানে বাটনসগুলো দেওয়া আছে। টার্ন সিগন্যাল আর হর্ন কিন্তু যথেষ্ট লাউড বলতে পারেন। আর এখানে এই যে সি টাইপ আর নর্মাল মোবাইল চার্জিং পোর্ট দুটোই পেয়ে যাবেন। কিল সুইচ এখানে আছে, এখানে কিন্তু হ্যাজার্ড ল্যাম্পের সুইচও পাবেন। আর তার সাথে কিন্তু নিচে বলতে পারেন ইঞ্জিন অন করার সুইচ দেওয়া আছে। এক্সস্ট সাউন্ড অলরেডি আপনাদেরকে আমি এখানে শুনিয়েছি। আর এখানে কিন্তু ব্লুটুথ আপনারা পাবেন না, অন করলেই পুরো এখানে একটা সোয়াইপ নিচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে ট্রাকশন কন্ট্রোলটা দেওয়া আছে। পাওয়ার মোড মানে বলতে পারেন এখানে যদি আপনি পাওয়ার দিয়ে চালান তাহলে ইনিশিয়াল অ্যাক্সেলারেশনটা আপনারা একটু বেটার পাবেন। তারপরে ABS-এর সেন্সারটা এটাও চলছে। ট্রাকশন কন্ট্রোল বা পাওয়ারটাকে অফ করতে হলে এটাকে যদি আপনি লং প্রেস করেন তাহলে কিন্তু ওটাও অফ হয়ে যাবে। তারপরে নিউট্রাল পজিশন সেন্সার আছে, ট্যাকোমিটার, স্পিডোমিটার, ঠিক আছে। আর একটা জিনিস দেখবেন এখানে কিন্তু মাইলস পার আওয়ার, মানে আগে যখন আমি আপনাদেরকে অ্যাক্সেলারেশন টেস্ট করে দেখাবো সেখানেও কত মাইলস পার আওয়ারে 60 কিলোমিটার পার আওয়ার স্পিড অ্যাচিভ করছে সেটাও আমি আপনাদেরকে স্ক্রিনে শো করে দেবো, ঠিক আছে। আর তার সাথে এখানে বলতে পারেন যে ফিউল গ্যাস সেন্সার, টাইম কত হচ্ছে, তারপরে যদি এই মোডের বাটনটা আপনারা এখানে ইউজ করেন, ট্রিপ এ, ট্রিপ বি আর ওডোমিটার, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। দেখুন মোটামুটি বাইকটাতে কি আছে না আছে আমি আপনাদেরকে এখানে বলে দিয়েছি। আর মেন স্ট্যান্ড নেই, সাইড স্ট্যান্ড আছে উইথ সাইড স্ট্যান্ড ইন কাট অফ সেন্সার, ঠিক আছে। দেখুন এখানে যদি প্রাইসের ব্যাপারটা আপনাদেরকে বলি, এর যে বেস মডেল ব্ল্যাক কালারটা সেখানে বলতে পারেন আপনাদেরকে 2,91,000 মোটামুটি পে করতে হবে। এক্স্যাক্ট প্রাইসটা জানতে গেলে আপনাদেরকে শোরুমে কল করতে হবে, বা আমার এর হিসেবে আপনাদেরকে আমি মোটামুটি প্রাইসটা বলছি। তারপরে যদি আপনি এখানে মিড মডেলটাতে আসেন, ঠিক আছে, সেখানে মোটামুটি আপনাদেরকে 4 লাখ টাকা পর্যন্ত পে করতে হবে। এই যদি আপনি এখানে গ্রে বলতে পারেন টপ মডেল আসে, এখানে মোটামুটি আপনাদেরকে 4,10,000 টাকা পর্যন্ত পে করতে হবে। সো ওভারঅল কীরকম কী জিনিস আছে আপনাদেরকে আমি বলে দিয়েছি। আপনি ট্যাঙ্ক দেখছেন বা আপনি এখানে ফাইবার কোয়ালিটি যেখানে দেখুন না কেন, দেখুন আবার বলছি বাইকটা দেখতে খুবই সুন্দর। যদি অ্যাক্সেসরিজগুলো এক্সট্রা ফিট করিয়ে নেন মোটামুটি আপনাদের এখানে 8 থেকে 10,000 টাকা যদি কমপ্লিটলি দেখেন তাহলে হয়তো লাগতে পারে, কিন্তু লাগিয়ে নিলে আরও বেটার লাগবে বাইকটা দেখতে, এখনও যথেষ্ট ভালো লাগছে। দেখুন মোটামুটি কি আছে না আছে কথা বলা হয়ে গেছে, চলুন তবে যাওয়া যাক রাইডে গিয়ে দেখি চালাতে কীরকম লাগে বাইকটাকে। আর বন্ধুগণ এবার এখানে রাইড রিভিউটা শুরু করা যাক অফ দিস নিউ 2026 BSA স্ক্র্যামলার 650-র সিটে যখন বসছেন। দেখুন প্রথমে বলে দিই, আপনি যদি একদমই ভারী বাইকের হ্যাবিচুয়েটেড নন তাহলে ব্যাপারটা আলাদা, কিন্তু যদি একটু আধটু ভারী বাইক কখনো চালিয়ে থাকেন, অভ্যেস যদি হয়ে থাকে না, তাহলে কিন্তু বলতে পারেন যে একটু হয়তো ভারী মনে হবে, মানে একটু চালানোর পরে মাসল মেমোরি যদি ডেভেলপ হয়ে যায় সেখানে কিন্তু খুব বেশি ভারী আপনার ফিল হবে না। হ্যাঁ 820 mm পর্যন্ত সিট হাইট, আপনার হাইট 5'6" না হলে একটু অসুবিধা হতে পারে। দেখুন ফ্রন্ট ফিটেড ফুটপেগি আছে। আর দেখুন এখানে মোটামুটি আপনার জন্য যথেষ্ট স্পেস আছে, কিন্তু যদি পিলিয়নের স্পেসটা দেখেন, যদি টপ রাইডটা লাগিয়ে নেন তাহলে আর একটু বেটার হবে পিলিয়নের যে বসবে। আর সিটের কমফর্টটা যদি দেখেন বলবো কমফোর্টেবল, খুব বেশি সফট না কিন্তু খুব বেশি হার্ডও আবার নয়, ঠিক আছে। আর হ্যান্ডেল বারটা দেখুন যথেষ্ট চওড়া কিন্তু আপনার ফিল হবে, যেরকম ESG স্ক্র্যামলারে বলেছিলেন অনেকটা উঁচু, সেরকম কিন্তু এখানে ফিল হচ্ছে না, ঠিক আছে। মানে একদম প্রপার সাইজের, আপনি অলমোস্ট আপরাইট বসছেন, তো আপনাদের অসুবিধা কিন্তু এখানে একদমই হবে না, ঠিক আছে। আর চলুন তবে এবার স্টার্ট করা যাক। আর এখানে কিন্তু গিয়ার পজিশন সেন্সারটা নেই, ঠিক আছে। একবার নিউট্রালে করি, আর এই যে এইবার ফার্স্ট গিয়ার, আর এই যে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। আর এখানে স্লিপার ক্লাচ আছে, টেস্ট করে নি, এই যে থার্ড গিয়ারে করে দেখুন ক্লাচটা এখানে ছেড়ে দিলাম, ও টানতে তো কি আলাদাই মজা এখানে, ঠিক আছে। সো দেখুন স্লিপার ক্লাচটা যথেষ্ট ভালোভাবে কাজ করছে এখানে, মানে আমি বলবো ইনিশিয়াল পাওয়ারটা যথেষ্ট ভালো, মানে বলবো লিনিয়ার, যে ভয় পাইয়ে দিচ্ছে, ভয় পাইয়ে টানছে সেরকম ব্যাপারটা নয়। আর হ্যাঁ মানে ধরুন আপনি হাই স্পিডে আছেন, সামনে কিছু চলে এসছে, ঝটঝট করে গিয়ার ডাউন করে ক্লাচটা যদি ছেড়ে দেন, এখানে ইঞ্জিন ব্রেকিং করার জন্য রিয়ার টায়ারটা লক হয়ে স্লিপ হবে না। স্লিপার ক্লাচটা ভালো কাজ করছে এখানে, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। আর আগেই বলে দিই এখানে কিন্তু মাইলস পার আওয়ারে আছে, মানে মোটামুটি 37 মাইলস পার আওয়ার, মানে 60 কাছাকাছি, মোটামুটি 61 মাইলস পার আওয়ার, মানে মোটামুটি 100 কিলোমিটার কাছাকাছি। সো ওই হিসাবে আমি এখানে আপনাদেরকে পুরো রেফারেন্সটা দিচ্ছি, ঠিক আছে। সো দেখুন যথেষ্ট ভালো কিন্তু এখানে, মানে ইনিশিয়াল ফিলটা যদি বলেন। আর ক্লাচ ইজ অন দ্য মিড সাইড, ঠিক আছে, খুব বেশি হার্ড না সফট না। আর যদি আপনি গিয়ার দেখেন মাখনের মতন আপ বা ডাউন শিফটিং ইজিলি এখানে হচ্ছে। আর যেহেতু এবার এই ক্লাচ গিয়ারের ব্যাপারটা কথা বলছি, চলুন অ্যাক্সিলারেশন টেস্টে সেটা কমপ্লিট করি, তারপরে এটার ব্যাপারে আমরা আগে কথা বলবো। और ये 100 तो पार हो ही चुके हैं, और ये 87 माइल्स पर आवर,
ये 110-20 के आसपास हम लोग चले गए थे। एग्जैक्ट जो फिगर है वो आप लोगों ने स्क्रीन पर देख ली है। मैं अगेन आप लोगों से कह दूं 37 माइल्स पर आवर मोटा मोटा 60 km/h के आसपास होता है, और 61 से 2 माइल्स पर आवर अगर होता है तो वो मोटा मोटा आप कह सकते हैं 100 km/h की स्पीड होती है। तो वो मैंने आप लोगों को यहाँ पर टेस्ट करके बता दिया है कि 60, 80 या फिर 100 km/h 120 km/h कितने सेकंड्स में यहाँ पर अचीव कर सकती है। अब थोड़ी सी समरी के बारे में बात करते हैं। मैं अगेन कहूँगा, इनिशियली जब आप खींच रहे हैं तो डराकर नहीं खींचते, थोड़ी सी लीनियर पावर आपको मिलता है। जितना आप थ्रॉटल घुमाते हैं उतना बेहतर रिस्पॉन्स आप लोगों को ये देती है, डराती नहीं। अगेन मैं कहूँगा वाइब्रेशन अगर आप लोग देख रहे हैं भाई, 650 सीसी की बाइक है, DOHC 4 वाल्व लिक्विड कूल सारी चीज़ें आपको मिल रही है। मैं कहूँगा मोटा मोटा वही 75-80 तक जब आप लोग जाते हैं वहां पर आप लोगों को एक वाइब्रेशन समझ में आता है, लेकिन वो भी इतनी नहीं कि आप लोगों को वो अनोइंग फील कराए, ठीक है। और स्टेबिलिटी देखिए यहाँ पर मेरे हिसाब से आप लोगों को प्रॉब्लम नहीं होनी चाहिए। एटलीस्ट मैंने जहां तक आपको खींच के बताया 100-110-20 तक भी बहुत ज़्यादा आपको प्रॉब्लम नहीं होनी चाहिए। बाकी बाइक है स्क्रैम्बलर, ठीक है, आप चाहे सिटी पे चलाइए, आप हाईवेज पर चलाइए, आप लोगों को ये हेल्प करेगी। तो मेरे हिसाब से अगर मैं आप लोगों को बताऊँ, यहाँ पर कंफर्टेबल क्रूजिंग स्पीड अगर आप 100-110 तक भी पकड़ कर चले, 100 तक भी पकड़ कर चल रहे हैं ना, तो आप आराम से क्रूज कर सकते हैं। प्रॉब्लम आपको नहीं होनी चाहिए। बाकी उससे ऊपर भी आप लोग जा सकते हैं, मैंने आप लोगों को बता ही दिया टेस्ट करके, लेकिन वो एक स्वीट स्पॉट बिल्कुल रह सकता है। अब इंजन हीटिंग की इशू, अगर आप लोग ट्रैफिक पर बहुत ज़्यादा चला रहे हैं, मेरे ख्याल से देखिए अगर आप लोग निचले गियर्स पर हैं और अगर आप एकदम ही हल्के हल्के स्पीड पर जा रहे हैं, फर्स्ट गियर पर स्पेशली अगर आप चला रहे हैं, तो वहाँ पर आप लोगों को थोड़ा सा वो हीट जो है वो आप लोगों को फील हो सकता है पैरों पर। लेकिन हाँ, वंस यू रीच 50-60 km/h स्पीड, एटलीस्ट अगर यहाँ पर 15-20 माइल पर अगर आप लोग पहुँच जाते हैं, तो वहाँ पर आप लोगों को बहुत ज़्यादा इंजन हीटिंग जो है वो आप लोगों को ये फील नहीं करवाती है। तो मैं देखो ना, আমি বলবো ভাইব্রেশনের ব্যাপারটা যদি আপনারা দেখেন, আমার মনে হয় ওই 75-80 এর কাছাকাছি গিয়ে ওইখানে আপনি একটু ভাইব্রেশন পাবেন। তো মানে তাও এটা এমন নয় যে প্রচণ্ড বেশি, ঠিক আছে, মানে আপনি বাইকটা কিনবেন না অতটাও কিন্তু ফিল হচ্ছে না, ঠিক আছে। আর দেখুন স্টেবিলিটি আপনাদের এখানে কোনো রকমের প্রবলেম হচ্ছে না। অ্যাটলিস্ট 100, 110-120 পর্যন্ত আপনাদেরকে আমি এখানে টেনে দেখিয়েছি। তো 60, 100, 120 কত স্পিডে গেছে, যদি 120 পর্যন্ত এখানে টেনে থেকে থাকি তাহলে আপনাদেরকে আমি অলরেডি এটা দেখিয়ে দিয়েছি। সো স্টেবিলিটি আমরা এখানে খুব একটা প্রবলেম মনে হচ্ছে না। যদি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন, হাইওয়েতে রাইড করার জন্য মোটামুটি 100 পর্যন্ত বলবো, তার উপরেও যেতে পারেন, কিন্তু ওটা একটা সুইট স্পট হবে, ঠিক আছে। আর মাইলেজ মোটামুটি বলেছি আপনাদেরকে 20 থেকে 25-এর মধ্যে, মোটামুটি 20 থেকে মানে হাইতে মানে লংয়ে টানলে একটু বেশি হতে পারে, মোটামুটি 20 ধরে চলুন এখানে। আর তারপরে দেখুন আমি বলবো যদি আপনি স্লো গিয়ারে চালান, মানে লো গিয়ারে চালান, যদি স্লো স্পিডে চালান, স্পেশালি ফার্স্ট গিয়ারে দিয়ে যদি প্রচণ্ড ট্রাফিকে থাকেন, তাহলে কিন্তু ওই গরম হাওয়াটা একটু আপনার পায়ে ফিল হতে পারে। আর দেখুন মোটামুটি যদি এটাকে আমি ফার্স্ট গিয়ারেও ফেলে দিই, তারপরে দেখুন আমি কিন্তু এখানে ক্লাচ গিয়ার দুটো ছেড়ে দিয়েছি, তাও কিন্তু আরামসে যাচ্ছে, মানে স্টল যে হচ্ছে তা নয়। ফর এক্সাম্পল ধরুন যদি আমি এটাকে সেকেন্ড গিয়ারেও এখানে টেনে থাকি, তাহলেও দেখুন আমি কিন্তু ছেড়ে দিয়েছি, তাও যে এখানে স্টল হচ্ছে সেটা কিন্তু খুব বেশি আপনি এখানে বুঝতে পারছেন না, ঠিক আছে। সো স্টলের প্রবলেমটা আমার মনে হয় না আপনাদের এখানে খুব বেশি হবে। আর এবার এর যে ব্রেক সেটাকে একবার টেস্ট করা যাক না। পেছনে কেউ নেই, মোটামুটি 37-এর কাছাকাছি, এই 46-এ চলে গেছি, মানে প্রায় 70-র ওপরে চলে গেছিলাম। সেখানে আমি 320 mm ফ্রন্ট যে ব্রেকটা প্রেস করেছি, যথেষ্ট ভালো রেসপন্স, মানে ঝট করে দাঁড় করে দিচ্ছে না, কিন্তু যথেষ্ট ভালোভাবে আপনাকে এখানে দাঁড় করাচ্ছে, ঠিক আছে। আর রিয়ার ব্রেকটাকে একবার টেস্ট করে দেখি, মোটামুটি ওই এই যে মোটামুটি 60-র ওপরে চলে গেছিলাম। রিয়ার যথেষ্ট ভালোভাবে কিন্তু আপনি এখানে এবিএসটা বুঝতে পারছেন, রিয়ার ব্রেক আর প্রোগ্রেসিভ, ঠিক আছে, মানে রিয়ার ব্রেকটাতে পা রাখলে হালকা একটু স্পিডটা স্লো ডাউন হচ্ছে, ওই ব্যাপারটাই আপনারা এখানে বুঝতে পারবেন। আর এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে একবার টেস্ট করব, পেছনে তেমন কেউ নেই, এই যে মোটামুটি 60-তে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট আমি বলবো দেখুন মোটামুটি কিন্তু আপনি এখানে যে ব্রেকটা ভালোই পাচ্ছেন। মানে এত মানে বড় একটা সিসির বাইক যদি আপনি সিটি রাইড করেন বা যদি আপনি হাইওয়েতেও রাইড করেন, মানে ব্রেক রেসপন্সটা আপনাকে যথেষ্ট ভালো পাবেন, খুব একটা অসুবিধা আপনাদের হবে না। কিন্তু আবার বলবো ঝট করে দাঁড় করাচ্ছে না, যথেষ্ট কিন্তু মানে ভালো করে মানে ভালোবেসে দাঁড় করাচ্ছে, মানে ঝট করে দাঁড় করে দিচ্ছে ওই ব্যাপারটা কিন্তু নয়। আর যদি আপনি এখানে সাসপেনশন দেখেন, আমি বলবো ফ্রন্ট বা রিয়ার দুটো ইজ অন দ্য মিড সাইড, খুব বেশি হার্ড না, খুব বেশি সফট না। আর দেখুন হাইওয়েতে যদি রাইড করেন বা যদি আপনি ধরুন সিটিতে রাইড করেন, হাই স্পিড টপ স্পিড ছোটোখাটো কন্ট্রিংয়ে যথেষ্ট ভালোভাবে করতে পারেন, ছোটোখাটো গাড্ডাও কিন্তু অ্যাবজর্ব হবে, খুব বেশি যে হটকা দেবে তা নয়, মানে স্ক্যামলার বাইক বুঝতেই পারছেন। আর একবার যদি আমি আপনাদেরকে এখানে এই অফরোড ব্যাপারটা বলতে, দেখুন সিটির ভিতরে খুব বেশি যে অফরোড পাবো সেটা তো নয়, কিন্তু চেষ্টা করি সবসময় যে যতটা পারা যায় ততটা আপনাদেরকে যেন আমি ট্রু এক্সপিরিয়েন্সটা আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারি। তো সেই হিসেবে যদি আপনি দেখেন এখানে মানে ছোটোখাটো গাড্ডা, দেখুন এই যে রোডটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে রোড তো নয়, মানে অফরোডই বলতে পারেন। সো এখানে খুব বেশি যে মানে উবার খাবার তা নয়, কিন্তু যদিও বা মনে হচ্ছে না যে খুব বেশি উবার খাবার, কিন্তু হ্যাঁ মানে পাকা রাস্তাও তো নয়, কিন্তু এখানেও যথেষ্ট ভালো বলতে পারেন আপনি এখানে ফিল পাচ্ছেন, মানে এই ছোটোখাটো গাড্ডার উপর দিয়ে গেলেও কিন্তু যে খুব বেশি বুঝতে পারছি তা নয়। এবার ফ্রন্ট ব্রেকটা যদি আপনি দেখেন,
এটাও কিন্তু আপনি এখানে যথেষ্ট ভালোভাবে ইউজ করতে পারছেন, ঠিক আছে। মানে যদিও আমি ভয়ে ভয়ে এখানে প্রেস করছি, রিয়ার ব্রেকটাকেও একবার করে দেখতে পারেন, ঠিক আছে। এই যে মোটামুটি কিন্তু রিয়ার ব্রেকটা তো ভালোই রেসপন্স, মানে পিছলে যাচ্ছে ওরকম কিন্তু ব্যাপারটা না। আর সাসপেনশন ইজ কোয়াইট কমফোর্টেবল, ঠিক আছে। সো দেখুন, বেশি গাড্ডা বেশি বাম দিয়ে গেলে ব্যাপারটা আলাদা, কিন্তু এই মোটামুটি ছোটোখাটো গাড্ডা ছোটোখাটো বাম দিয়ে যদি যান, আমার মনে হয় না আপনাদের এখানে খুব বেশি অসুবিধা হবে, ঠিক আছে। দেখুন ওভারঅল ফিলটা যদি দেখেন, রিয়ার ভিউ যথেষ্ট ভালো, রিয়ার ভিউ দিচ্ছে, স্পিরিয়ডো ট্যাকো সব কিছু আছে। গিয়ার পজিশনটা সেন্সারটা ডেফিনেটলি হলে আরও ভালো হতো, কিন্তু হ্যাঁ মোবাইল চার্জিং পোর্টটা এখানে আছে, হয়তো গিয়ার পজিশন সেন্সারটা নেক্সট আপডেটে আমরা পেয়ে যেতে পারি। এবার দেখুন আপনি অলমোস্ট আপরাইট বসছেন, ব্রেক সাসপেনশন ওভারঅল ফিল যথেষ্ট ভালো। সো লং রাইড আপনি করতেই পারেন, যদি পিলিয়নের জন্য সাথে করতে চান তাহলে আপনাকে কিন্তু এর টপ ক্যারিয়ার বা ল্যাকটা আপনাদের লাগিয়ে দিলে বেটার হবে, আবার আপনাদেরকে আমি বলছি। সো দেখুন ওভারঅল ফিলটা যথেষ্ট ভালোই কিন্তু আপনারা এখানে পাচ্ছেন, ঠিক আছে। সো অন রোড হোক অফ রোড হোক যথেষ্ট ভালো আপনি এখানে ওভারঅল ফিল পাবেন, মানে যেটা আমি বুঝতে পেরেছি সেটা আপনাদের পর্যন্ত আমি এখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। চলুন তবে যাওয়া যাক এবার এর কনক্লুশনে। আর দিয়ে কথা বলবো যে এই বাইকটাকে যদি এর কম্পিটিশনের সাথে কম্পেয়ার করে দেখেন, তাহলে কিনলে এই বাইকটা আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। তবে বন্ধুগণ, এবার এখানে কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক যে বাইকটা কিনলে আপনার জন্য কতটা ভালো হতে পারে। দেখুন, সবথেকে প্রথমে যে ব্যাপারটা আপনাদেরকে বলবো, বাইকটা দেখতে কিন্তু খুবই সুন্দর। মানে আমি বলি আপনাদেরকে অ্যাপ্লিকেশন ওয়াইজ আরও বেটার করতে হলে আপনি অ্যাটলিস্ট, অনেক কিছুই আছে কিন্তু অ্যাটলিস্ট যদি আপনি ক্র্যাশ গার্ড বা যদি ওখানে টপ র্যাকটা লাগিয়ে নেন, তাহলে পিলিয়নের জন্য কমফর্টটা ওখানে আরও বেটার হয়ে যাবে। ক্র্যাশ গার্ড লাগিয়ে দিলে আপনারও সেফটিটা বাড়ছে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ দেখুন, আমি বলবো যদি আপনার আরও বেটার টপ স্পিড প্রয়োজন হয়ে থাকে, আপনি রয়্যাল এনফিল্ড ওই ডুয়াল বলতে পারেন সিলিন্ডার ইঞ্জিন, ওইগুলো চাইলে আপনি আরও 40-50 হাজার টাকা বেশি দিয়ে কিন্তু আপনি বেস 650 তো যেতে পারেন, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, যদি আপনার বাজেট 30-35 হাজার টাকা কম থাকে, আপনার কাছে ট্রায়াম্পের স্ক্র্যাম্বলারের অপশন আছে। কিন্তু দেখুন, আমি বলবো যে আপনি এই মোটামুটি 4 লাখ টাকার কাছাকাছি বাজেটে আপনি এমন একটা বাইক যাচ্ছেন যেখানে দেখতে একটু রেট্রো হবে, মানে আপনি অফিস গোয়িং, আপনি কলেজ গোয়িং, ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার। মানে আপনি চাইছেন দেখতে একটু রেট্রো হবে কিন্তু স্ক্র্যাম্বলার, মানে আপনি সিটিতেও রাইড করবেন, ঠিক আছে। মানে সিটিতে আপনি হয়তো কমই রাইড করেন, আপনি হয়তো সিটিতেও রাইড করেন, ঠিক আছে। আপনি লং রাইডে বেশি বেরোতে চাইছেন, আপনি অফ রোডেও হয়তো কখনো কখনো চলে যান, আপনি এমন একটা বাইক চাইছেন যেখানে আপনার পাওয়ারফুল বাইক হবে, আপনি চাইছেন লুকটাও ভালো হবে, আর আপনি চাইছেন পিলিয়নের সাথেও বেরোবে, মানে ওভারঅল একটা বাইক যেখানে মোটামুটি যদি 4 লাখ টাকার কাছাকাছি বাজেট হয়ে থাকে আর মাইলেজ যদি মোটামুটি 20-র কাছাকাছি আপনার একটা এক্সপেকটেশন থেকে থাকে, আপনার জন্য কিন্তু এখানে নিউ 2026 BS স্ক্র্যাম্বলার 650 আপনার জন্য কিন্তু এটা ডেফিনেটলি ভালো বাইক। তবে আফটার দিস রিভিউ আপনি কি মনে করছেন, ঠিক আপনি কি ট্রায়াম্পে যাবেন নাকি অন্য কোনো আরও বড় সিসি বা ছোটো সিসির বাইকে যাবেন? স্ক্র্যাম্বলার হিসেবে কিনতে গেলে রয়্যাল এনফিল্ড BS 650 যাবেন কি? আপনি কি ভাবছেন আফটার দিস রিভিউ, কোন বাইকটা আছে স্ক্র্যাম্বলার কিনতে আপনারা বেশি পছন্দ করবেন, নাকি কম সিসিতে গিয়ে আপনি এখন ইএসডি স্ক্র্যাম্বলার কিনবেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। অ্যাগেইন খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলে আপনাদের সাথে এরকমই একটা বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।